আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার সিরিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। গাজার ৮১% ভবন ক্ষতিগ্রস্ত, ধসে প্রাণহানি বাড়ছে। গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, হলুদ রেখা পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে। ইউরোপ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, কঠিন প্রশ্নে অস্বস্তিতে পশ্চিমা সমাজ। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরে বিক্ষোভ, ১২ জন নিহত, গ্রেফতার ৫৮২ জন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে এক নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েলি বাহিনী এখন দেশটির বিভিন্ন লোকালয় বা আবাসিক এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে সাধারণ মানুষের বসবাসের এলাকায় সামরিক উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অগ্রযাত্রা কেবল সীমান্ত অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং তা ক্রমশ সিরিয়ার অভ্যন্তরীণ গ্রাম এবং শহরতলির দিকে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতির ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। এই সামরিক পদক্ষেপের পেছনে কৌশলগত কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সীমান্ত নিরাপত্তা জোরদার করার অজুহাতে এই অভিযান চালানো হলেও এর প্রভাব পড়ছে সরাসরি বেসামরিক জনজীবনের ওপর। আপনি যদি নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সিরিয়ার এই বিশেষ অঞ্চলগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সাজোয়া যান এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাহিনীর এই উপস্থিতি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের অনুপ্রবেশ হিসেবে গণ্য হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এটি একটি নতুন ফ্রন্ট খুলে দিতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে। লোকালয়ে এই ধরনের সামরিক প্রবেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলতে শুরু করেছে। সিরিয়ার সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনেতারা কী ভূমিকা পালন করেন সেটিই এখন দেখার বিষয়। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই অস্থিরতা যদি দীর্ঘায়িত হয় তবে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সিরিয়ার এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান এবং ভিডিওটি লাইক দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিন। এই সামরিক অগ্রযাত্রার খবরটি আসার পর থেকেই ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, তবে বাস্তবে মাঠের পরিস্থিতির খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আবাসিক এলাকায় বাহিনীর টহল এবং তল্লাশি অভিযানের ফলে স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদে এক বিশাল শরণার্থী সংকটের ইঙ্গিত দিচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনা করার ভাষা আজ যেন হারিয়ে গেছে, কারণ সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী উপত্যকাটির প্রায় ৮১% ভবনই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল ধ্বংসযজ্ঞের মাঝে সবথেকে বড় যে ট্র্যাজেডি তা হল ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়া অসংখ্য প্রাণ, যাদের উদ্ধারের কোনো উপায় অবশিষ্ট নেই। উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং অবিরাম উত্তেজনার কারণে অনেক জায়গাতেই পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে দিন দিন নিখোঁজ মানুষের সংখ্যা বাড়ছে এবং সেই সাথে বাড়ছে প্রাণহানি। উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে যে এক সময়ের জনাকীর্ণ শহরগুলো এখন কেবল ধূসর কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। এই পরিস্থিতি কেবল ঘরবাড়ি ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় উপাসনালয়গুলো এই ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। ৮১% ভবনের এই ক্ষয়ক্ষতি গাজার অবকাঠামোকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এটি পুনর্গঠন করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রতিটি ধসে পড়া ইমারতের নিচে চাপা পড়ে আছে এক একটি পরিবারের স্বপ্ন এবং ভবিষ্যৎ, যা সাধারণ মানুষকে চরম মানবেতর জীবনের দিকে ঠেলে দিচ্ছে। গাজার এই মানবিক সংকট নিয়ে আপনাদের অনুভূতি কি, আমাদের জানাতে ভুলবেন না। এই কঠিন সময়ে তথ্য শেয়ার করে সবার মাঝে সচেতনতা বাড়ানো জরুরি, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।
আন্তর্জাতিক সংস্থাগুলো বারংবার সতর্কতা জারি করছে যে ধ্বংসস্তূপের নিচে পচনশীল লাশের কারণে মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা জীবিতদের জন্যও এক নতুন হুমকি। পর্যাপ্ত খাবার, পানি এবং চিকিৎসার অভাবে যারা এখনও টিকে আছেন তাদের জীবনও এখন সংকটের মুখে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানবিক সহায়তার আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুবই সামান্য। এই ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রমাণ করে যে সাধারণ মানুষের জীবন এবং সম্পদ সেখানে কতটা অরক্ষিত হয়ে পড়েছে। গাজার প্রতিটি মোড়ে আজ কেবল কান্নার শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলী, যা বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসপ্রাপ্ত এই জনপদে কবে নাগাদ শান্তি ফিরে আসবে বা আদৌ মানুষগুলো তাদের ভিটেমাটিতে ফিরতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। গাজায় উত্তেজনার মাত্রা কোনোভাবেই কমছে না, বরং ইসরায়েলি বাহিনী তাদের অভিযানের তীব্রতা বাড়িয়েই চলেছে। এবং সাম্প্রতিক খবরে জানা গেছে তারা তথাকথিত হলুদ রেখা বা নির্ধারিত সীমানা অতিক্রম করে আরও গভীরে প্রবেশ করছে। এই হলুদ রেখা অতিক্রম করা মানে হল সংঘাতের এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করা, যেখানে এর আগে কোনো স্থল অভিযান এভাবে পরিচালিত হয়নি। বাহিনীর এই অগ্রযাত্রার ফলে গাজার দক্ষিণ এবং মধ্য অঞ্চলের নিরাপদ এলাকাগুলো এখন হুমকির মুখে পড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের অনুপ্রবেশের মূল উদ্দেশ্য হতে পারে নিয়ন্ত্রণ আরও সুসংহত করা, কিন্তু এর ফলে বেসামরিক সাধারণ মানুষের পালানোর কোনো পথ আর খোলা থাকছে না। ক্রমাগত বিমান হামলার পাশাপাশি এখন কামানের গোলা এবং ট্যাঙ্ক নিয়ে বসতিগুলোর আরও গভীরে ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয়ভাবে বেড়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে নতুন নতুন এলাকা দখলের খবর আসছে, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে। গাজার এই সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই প্রতিবেদনগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুদ্ধের সঠিক খবর সবার আগে জানুন। স্থলবাহিনীর এই গভীরে ঢুকে পড়া সরাসরি শহরের কেন্দ্রস্থলের জনবসতিকে আক্রমণ করছে, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। এই হলুদ রেখা অতিক্রমের ফলে মানবিক করিডরগুলোও এখন অনিরাপদ হয়ে পড়েছে, যা ত্রাণ পৌঁছানোর কাজকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে বাহিনীর এই নতুন কৌশলের কারণে গাজার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে এক এলাকা থেকে অন্য এলাকায় সংবাদ পৌঁছানো বা রোগী স্থানান্তর করা অসম্ভব হয়ে পড়ছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও মাঠের পরিস্থিতি তার উল্টো কথা বলছে, যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন করে ভূখণ্ড দখলের চেষ্টা চলছে। এই ক্রমবর্ধমান অস্থিরতা কেবল গাজাতেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ ফিলিস্তিনিদের জন্য এটি এক বিভীষিকাময় সময়, যেখানে প্রতিটি রাত আসে মৃত্যুর ভয় নিয়ে এবং প্রতিটি দিন শুরু হয় ধ্বংসের চিহ্ন দেখে। হলুদ রেখা পেরিয়ে এই অভিযান কতদূর যাবে এবং এর শেষ কোথায় তা নিয়ে এখন গোটা বিশ্ব চিন্তিত। ইউরোপ কি যুদ্ধের জন্য আসলেই প্রস্তুত? এই প্রশ্নটি এখন পশ্চিমা সমাজের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে এবং এর উত্তর খুঁজতে গিয়ে এক ধরনের চরম অস্বস্তি তৈরি হয়েছে। গত কয়েক দশকে ইউরোপ যে শান্তির সংস্কৃতির মধ্যে বড় হয়েছে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইউক্রেন সংকটের পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়ালেও সাধারণ জনগণের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। সামরিক অবকাঠামো, অস্ত্রের মজুদ এবং আধুনিক প্রযুক্তির যুদ্ধে টিকে থাকার সক্ষমতা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের অনীহা বা প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যদি বড় ধরনের কোনো সংঘাত শুরু হয় তবে ইউরোপের দেশগুলো কি সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে পারবে? এই প্রশ্নের উত্তরে অনেকেই নেতিবাচক ইঙ্গিত দিচ্ছেন, কারণ ইউরোপের অধিকাংশ দেশের সেনাবাহিনী এখন দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মানসিকভাবে বা প্রযুক্তিগতভাবে পুরোপুরি তৈরি নয়। পশ্চিমা সমাজের সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে তীব্র বিতর্ক চলছে যে জনকল্যাণমূলক খাতের অর্থ কাটছাঁট করে সামরিক খাতে ব্যয় করা কতটা যৌক্তিক। আপনি যদি মনে করেন ইউরোপের সামরিক সক্ষমতা নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন, তবে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি লাইক দিন। যুদ্ধের এই ছায়া ইউরোপের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেক ইউরোপীয় দেশের তরুণ প্রজন্মের মধ্যে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহও কমেছে, যা জনশক্তির এক বড় অভাব তৈরি করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কেবল কাগজে পরিকল্পনা দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তবমুখী মহড়া এবং জনগণের মানসিক দৃঢ়তা।
ইউরোপের অনেক বড় বড় দেশ এখন তাদের প্রতিরক্ষা নীতি নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে, কিন্তু দীর্ঘদিনের অলসতা কাটিয়ে উঠতে কতটা সময় লাগবে তা এখনও পরিষ্কার নয়। পশ্চিমের এই অস্বস্তি রাশিয়ার মতো প্রতিপক্ষকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়েও রাজনীতি মহলে গভীর উদ্বেগ রয়েছে। যুদ্ধের জন্য প্রস্তুতি মানে কেবল অস্ত্র কেনা নয়, বরং পুরো সমাজকে একটি সম্ভাব্য সংকটের জন্য তৈরি করা, যেখানে ইউরোপীয় ইউনিয়ন এখনও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। ইরানে জীবনযাত্রার ব্যয় অবিশ্বাস্যভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন এক ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে সহিংসতার ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৫৮২ জনকে গ্রেফতার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে সাধারণ মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া অন্যতম বড় সামাজিক অস্থিরতা। বিক্ষোভকারীরা সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করছেন এবং মৌলিক অধিকার আদায়ের দাবিতে সরব হয়েছেন। তবে এই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরান সহ বিভিন্ন বড় শহরে এখন নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ইন্টারনেট পরিষেবার উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাতে বিক্ষোভকারীরা সংগঠিত হতে না পারে। ১২ জন মানুষের মৃত্যু এবং ৫৮২ জনের গ্রেফতারের ঘটনা ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। ইরানের এই অস্থিতিশীলতা নিয়ে আপনার ভাবনা কি? আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাধারণ মানুষের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর টিকে থাকাই দায় হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদেশি ইন্ধনে এই বিক্ষোভ উস্কে দেওয়া হচ্ছে, তবে সাধারণ মানুষ বলছেন তাদের ক্ষোভ কেবল অর্থনৈতিক সংকটের কারণেই। গ্রেফতারকৃত ৫৮২ জনের মধ্যে অনেক শিক্ষার্থী এবং সামাজিক কর্মী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা জনমনে আরও ক্ষোভ সৃষ্টি করেছে। এই অস্থিরতা যদি চলতেই থাকে, তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতির ওপর এর গভীর প্রভাব পড়বে। বিক্ষোভকারীরা বলছেন তারা কেবল তাদের বেঁচে থাকার অধিকারটুকু চাচ্ছেন, কিন্তু নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান সেই দাবিকে দমনের চেষ্টা করছে। ইরানের এই প্রতিবাদী কণ্ঠস্বরগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে বা সরকার কোনো গঠনমূলক সমাধানে পৌঁছাতে পারে কিনা, সেটি এখন বড় প্রশ্ন।